একবার বলে দেব রেকর্ডিং এ যে এটার মধ্যে টোটাল ওয়ার্ড আছে 125 থেকে 26টা। আমাদের 1/3 করলে আমাদের লিখতে হবে 42টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 45টা, এর বেশি নয়। আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে আমাদের টপিকটা কি বলেছে, বলেছে প্রথমেই কিন্তু বিষয়টাকে এখানে বলে দিয়েছে। সেটা কি না, গ্রন্থ পাঠ। এখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছে টপিকটা, সেটা হচ্ছে গ্রন্থ পাঠ। গ্রন্থ পাঠ আমাদের মহত্তর সুন্দরতম জীবন রচনার অপরিহার্য অঙ্গ। অর্থাৎ কিনা আমাদের মূল যে বিষয়, যে উত্তর মানে লিখতে হবে, সেটা কাকে নিয়ে লিখতে হবে, গ্রন্থ পাঠকে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, গ্রন্থ পাঠ হচ্ছে আমাদের শিরোনামে আসবে। অবশ্যই প্রেসির প্রথম শর্ত হচ্ছে ওয়ার্ড কাউন্ট করা, তার 1/3 বের করা। নাম্বার 2 হচ্ছে একটা শিরোনাম ভাবা। কিন্তু শিরোনামটা ভাববার আগের স্টেপ হচ্ছে পুরো অংশটাকে ভালোভাবে পড়া, নইলে আমরা বুঝতে পারবো না মূল বিষয়টা কি নিয়ে লিখতে বলেছে। তার ফলে আমরা শিরোনামটা কিন্তু ঠিক করতে পারবো না। তাহলে এবার যেটা মূল বিষয়, যে গ্রন্থপাঠ আমাদের মহত্তর সুন্দরতম, মানে আমাদের জীবনের সব থেকে একটা অপরিহার্য অঙ্গ। আমাদের দেশে কেবলমাত্র পরীক্ষা বৈতরণী উত্তরণের জন্যে মরণকালে হরিনামের মতো গ্রন্থ পাঠের রীতি পরিলক্ষিত হয়। অর্থাৎ কিনা আমরা এটা সবাই করে থাকি, ঠিক যখন পরীক্ষা আসে তখনই পড়তে বসি, তার আগে কিন্তু আমরা পড়ি। এটা তো কখনো গ্রন্থ পাঠের রীতি হতে পারে না। এখানে পরীক্ষার উত্তরণ ও কর্মপ্রাপ্তি একমাত্র পরমার্থ। অর্থাৎ কিনা এখানে পরীক্ষাটাকে উতরে যেতে হবে, সেই কারণেই আমরা বই পড়ছি। আমাদের মনের ভালো লাগা বা আমাদের জ্ঞান লাভ বা আমাদের বই পড়ে যে আমাদের যে শিক্ষা লাভ হয়, সেসবের আমাদের কোনো দরকার নেই। এখানে পরীক্ষার উত্তরণ ও কর্মপ্রাপ্তি একমাত্র পরমার্থ। নিছক আনন্দ লাভের জন্য কেউ গ্রন্থপাঠ করে না, মানে কেউ বই পড়ে না। পুস্তককে মানে বইকে যারা উদরপূর্তির উপায় হিসাবে গণ্য করে, এই উদরপূর্তি শব্দটা হচ্ছে কোন রকম অর্থনৈতিক, তাদের আর্থিক যে দুর্দশা সেটাকে নিবারণ করবার জন্য বা আর্থিক সচ্ছলতার জন্য, বা কোনোভাবে উদরপূর্তি বলতে আমাদের পেট ভরবে যা দিয়ে, ঠিক আছে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে সমস্যা সেটা দূর হবে, সেটাই এখানে উদরপূর্তি। বই তো আমরা খাই না, দিয়ে আমাদের পেট ভরাই না। এখানে উদরপূর্তির উপায় হিসাবে গণ্য করে, তারা সরস্বতীর হাঁসের কাছে সোনার ডিমই প্রত্যাশা করে। মানে সোনার ডিম মানে আমরা বলি না যে ডিম পাড়া হাঁস, সেই বিষয়টা, যে আমাদের কাছে হচ্ছে যে মানে ডিম পাড়া হাঁস আমরা বলি, এ আমাদের কাছে ডিম পাড়া হাঁসের মতো, মানে অনেক অনেক দেবে, যে আমাদেরকে দিতে পারে। এখানে সেটাই, যে সরস্বতীর হাঁসের কাছে সোনার ডিমই প্রত্যাশা করে। অর্থাৎ যারা কিনা বই বিক্রি করে বা যারা অর্থনৈতিকভাবে যারা নিজেদের আর্থিক যে দুঃখ কষ্ট মোচন করার চেষ্টা করে বা অর্থনৈতিক সমস্যা দূর করবার চেষ্টা করে, তাদের কাছে বইটা হচ্ছে একটা ব্যবসা, ব্যবসায়িক একটা দ্রব্য, আর এছাড়া কিছুই নয়। তাদের কাছে জ্ঞানের অমলতা কিংবা অনাবিল আনন্দের কোনো মূল্যই নেই, তাদের কাছে জ্ঞানটার কোনো ভ্যালু নেই। তাই মনস্বী লেখক প্রমথ চৌধুরী বলেন, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, সে জাতির ধনের ভাঁড়েও ভবানী। আচ্ছা, এই যে কথাটা বলা হয়েছে, কে বলেছেন? লেখক প্রমথ চৌধুরী, একজন বিখ্যাত প্রাবন্ধিক, যিনি কিনা সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। এই প্রাবন্ধিক হচ্ছেন প্রমথ চৌধুরী, তার লেখা এখানে উঠে এসেছে। এবার বিষয় হলো, আমরা যখন ভাবার্থ লিখব, সেখানে কোনো লেখকের কোনো কোটেশন তুলে দেব না, লেখকের কোনো কোটেশন উত্তরে থাকবে না, তাই জন্য কোটেশন আগেই বাদ। এগুলো আমাদের জানতে হবে যে আমরা লেখার সময় কোনগুলো বাদ দেব, সেগুলোকে পেন্সিল নিয়ে বসতে হবে, পেন্সিল দিয়ে সেখানে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে হবে, প্রশ্ন এই পেন্সিল নিয়ে কিন্তু যেতে হবে, মাথায় যেন থাকে। এবার অনেক সময় পেন্সিল অ্যালাউ নাও করতে পারে, তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক পেনেই করে দেবো আবার।
কারণ রাফ ওভারটা ওরা অনেক সময় দেখতে চায়, অত ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তো দেখতে চাই। তাই মনস্বী লেখক প্রমথ চৌধুরী বলেন, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও ভবান। ঠিক আছে, মানে যার জ্ঞানের ভান্ডার নেই, যার কাছে কোনো জ্ঞান নেই, তার কিন্তু অর্থনৈতিক দিক থেকেও সে কিন্তু দরিদ্র। জ্ঞান মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়। আমরা এটুকু জানি যে সাধারণত যে ব্যক্তি লেখাপড়া বেশি জানে বা প্রকৃত তার মধ্যে জ্ঞান আছে, তারা কিন্তু যথেষ্ট এস্টাবলিশড। জ্ঞান মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়, তাকে অনাবিল ভাবালোকের জ্ঞানালোকের আলোর ঠিকানা দেয়, অর্থাৎ মানুষকে আলোর পথে নিয়ে যায়। কে নিয়ে যায়? জ্ঞান নিয়ে যায়। মানুষকে প্রকৃত মানুষ করে, মানুষকে সৎ চরিত্রের মানুষ করে, চরিত্রবান মানুষ করে তোলে। প্রশ্নই তাকেই গতানুগতিক ক্লান্তিকর জীবনে বৈচিত্র্যের স্বাদ দান করে, তাকে মৃত্যুময় দৈনন্দিন জীবনে এনে দেয় অমৃত লোকের সন্ধান, তার বিষাদ মলিন মরুময় জীবনকে অনাবিল আনন্দের বশে সিক্ত করে তাকে দেয় নবজীবনের ঠিকানা। অর্থাৎ কিনা এই যে জ্ঞান মানুষকে পূর্ণতা এনে দিচ্ছে, মানুষের জীবনের একঘেয়েমি মানে বৈচিত্র্যের স্বাদ, মানুষের জীবনের গতানুগতিক ক্লান্তিকর জীবন বা মানুষের জীবনে যা কিছু অবসাদ, মানুষের জীবনে যা কিছু হতাশা, সেখান থেকে মানুষকে মুক্তি দেয়। একঘেয়েমি থেকে মুক্তি দেয়, এটা লিখলেও হবে। হতাশা বা অবসাদ থেকে মুক্তি দেয়, সেটা লিখলেও হবে। দিয়ে মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। আর তাকে কি দেয়? নবজীবনের ঠিকানা, অর্থাৎ নতুন পুনর্জন্ম। তাকে দেয় নতুন পুনর্জন্ম। স্পেলিং ঠিক করতে হবে সকলকে, বারবার বলছি, বানানের দিকে কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? তাকে দেয় নবজীবন। নবজীবন হচ্ছে নতুন পুনর্জন্ম। আমরা যখন আমাদের পুনর্জন্ম পাই, সেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটুকু এখান থেকে বুঝলাম এই প্যাসেজটা থেকে, আচ্ছা একটু আমি তোমাদের থেকে জানতে চাই যে বলো তো এই প্যাসেজটা থেকে কি বুঝলে? বেশি না, 2-3 লাইনে কি করতে হবে? একটা শিরোনাম দিতে হবে। এবার আমি নেক্সট কোশ্চেন যদি বলি, তোমরা এর এই যে প্যাসেজটা এর শিরোনাম হিসাবে কি ভেবেছো? প্রকৃত শিক্ষালাভই জীবনের সাফল্যের চাবিকাঠি, এরকম কিছু। গ্রন্থ পাঠের গুরুত্ব। গ্রন্থ পাঠের গুরুত্ব, ঠিক আছে। ও প্রথমটাও ঠিক আছে, একটু বড় হয়েছে। এই যে প্রকৃত শিক্ষা লাভ, জ্ঞান লাভ হবে ওটা, ঠিক আছে। শিক্ষা লাভও করতে পারো বা জ্ঞান লাভও করতে পারো। জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হবে। আর নেক্সট আর কেউ কিছু? পায়েল? ম্যাম আমি করেছি গ্রন্থ পাঠের মহত্বতা। মহত্ব, মহত্বতা না, মহত্বতা করো না। গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা, কারণ মহত্বটা মানুষের হয়, কোনো ব্যক্তির মহত্ব হয়, কোনো বস্তুর ক্ষেত্রে মহত্ব শব্দটা যায় না। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাডাম। ম্যাম আমি লিখেছি যে জ্ঞান অর্জনের প্রাধান্য। এই হ্যাঁ, জ্ঞান অর্জনের কি বললে? জ্ঞান অর্জনের জ্ঞান প্রাধান্য। অর্জনের প্রাধান্য। আচ্ছা, হ্যাঁ ম্যাম। সেক্ষেত্রে জ্ঞান, ম্যাম আমি লিখেছি হ্যাঁ বলছি জ্ঞান অর্জনে করো, অর্জনের করো না, ঠিক আছে? জ্ঞান অর্জনে প্রাধান্য। আচ্ছা ম্যাম। আচ্ছা, আর নেক্সট আর কে? হ্যাঁ ম্যাম আমি লিখেছি চেতনা ও তৃপ্তির উৎস পুস্তক পাঠ। চেতনা ও দীপ্তির উৎস। আচ্ছা, বেশ ভালো। একটা বিসর্গ দিয়েছো তো তারপরে? না ওইটা দিইনি। হ্যাঁ, ওটাই দাওনি, ওটাই তো গন্ডগোল। ঠিক আছে, চেতনা ও দীপ্তির উৎস বলে একটা একটা বিসর্গ দাও, তারপরে লেখো পুস্তক পাঠ।
বা পুস্তক পাঠটাকে আগে রাখো, পুস্তক পাঠটাকে আগে করো, তারপরে এইটা, ঠিক আছে? কিন্তু বিসর্গ দেবে মাঝখানে একটা। আচ্ছা। আচ্ছা, বই পাঠের প্রয়োজনীয়তা, জ্ঞান গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা, এগুলো একদম সহজ সরল দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি ফার্স্টে আসবো, কিছু টেকনিক্যাল বিষয় আছে ভাবার্থ লেখার ক্ষেত্রে। ভাবার্থর ক্ষেত্রে এই যে গ্রন্থপাঠ আমাদের জীবনের একটা মহত্তর সুন্দরতম, এই যে আমাদের এই শব্দটা যে রয়েছে, এটা হচ্ছে আমরা জানি পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, তাই তো? উত্তম, মধ্যম এবং প্রথম। এখানে এই যে উত্তম পুরুষটা রয়েছে, এই উত্তম পুরুষটা হচ্ছে আমাদের, আমি, আমরা, আমাদের দেওয়া যাবে না। উত্তম পুরুষ লেখা যাবে না। মধ্যম পুরুষ তুমি, তোমরা, তোমাদের লেখা যাবে না। এখানে লিখতে হবে প্রথম পুরুষ, অর্থাৎ সে, তাহারা, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে গ্রন্থপাঠ আমাদের বলতে কার বুঝিয়েছে? মানুষের। মানুষের মানে প্রথম পুরুষে লিখতে হবে, তো মানুষের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। বা এদেশে, আমি এখানে যেহেতু আমাদের দেশে আছে, তাই জন্য আমরা যদি এটাকে এদেশে করি উত্তরের ক্ষেত্রে, সেটা অনেক বেটার হবে, ঠিক আছে? কখনোই উত্তম আর মধ্যম পুরুষ অ্যাভয়েড করবে, লিখবে না। কোটেশন লিখবে না, কোনো তুলনা লিখবে না, যেগুলো বলছি না সেগুলো নয়। প্যাসেজের মধ্যে ওগুলো কিন্তু একদম পুরো মার্ক করে বেরিয়ে যাবে, ওদিকে তাকাবেই না। কারোর সঙ্গে কারোর কোনো তুলনা দিয়েছে, উদাহরণ দিয়েছে, এর সাথে এর তুলনা টানা হয়েছে, বাদ। এই যেমন একটু দেখো, এই যে উদরপূর্তির উপায় হিসেবে গণ্য করে তারা সরস্বতীর হাঁসের কাছে সোনার ডিম, এই যে সরস্বতীর হাঁস আর সোনার ডিম, এগুলো তুলনা করেছে, এগুলো বাদ। প্রমথ চৌধুরী দেখো কোটেশন, বাদ, আমি আগেই বলে দিয়েছি কোনগুলো বাদ। মরণকালে হরিনামের মতো, দেখো তুলনা করেছে, মানে যখন মারা যাচ্ছে তখন হরিনাম দিচ্ছে, দেওয়া হয়, ঠিক আছে? মানে বেঁচে থাকতে কিছু করলো না, মারা যেতে হরিনাম দিচ্ছে, এই বিষয়টাই হচ্ছে বিষয়, এসব বাদ, এগুলো হলো তুলনা। তাহলে যখন আমরা কোনো প্যাসেজ ভাবার্থ লিখবো, এই জায়গাগুলো বি কেয়ারফুল, আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে গ্রন্থপাঠ, তাহলে আমরা প্রথম এই যে বাক্যটা, এই যে এতখানি রয়েছে, এখান থেকে আমরা কি কতটুকু নেব যে এদেশে গ্রন্থপাঠ, এদেশে বই পরীক্ষায় উত্তীর্ণ হবার উদ্দেশ্যে পড়া হয়, হলো? তাহলে এদেশে বই হচ্ছে পরীক্ষায়, ওই যে পরীক্ষার বৈতরণী বলেছে, উত্তরণ মানে পরীক্ষায় উত্তীর্ণ হবার উদ্দেশ্যে এই দেশে বই পড়া হয়, কোনো মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে নয়। এই যে নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে নয়, এটা দ্বিতীয় বাক্য হবে। তাহলে ফার্স্ট বাক্য এইটা হলো, দ্বিতীয় বাক্য হলো এইটা, কোন রকম মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে নয়। এবার আমি একটা কথা বলি, এই যে এখানে গ্রন্থপাঠ রয়েছে, যেহেতু এটা প্যাসেজের ওয়ার্ড, আমরা যতটা সম্ভব প্যাসেজ থেকে ওয়ার্ড নেব না, যতটা সম্ভব প্যাসেজ থেকে ওয়ার্ড নেব না, তার সমার্থক শব্দ ব্যবহার করব। আবার সমার্থক শব্দ ব্যবহার করতে গিয়ে দেখব সেই শব্দের সেখানে প্রয়োগ হবে কিনা। একটা শব্দের অনেক সমার্থক শব্দ থাকে, এই যে মহত্বতা, একটু আগে আমি বললাম যে দেখো মহত্ব ব্যাপারটা কিন্তু মানুষের, অর্থাৎ কিনা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু কোনো বস্তুর ক্ষেত্রে, বই এই জাতীয় কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটাই মাথায় রাখতে হবে যে কোন শব্দ কার ক্ষেত্রে প্রযোজ্য হয়। নিয়মগুলো যে বলছি, বি কেয়ারফুল, নিয়মগুলো খাতায় লিখবে, তোমাদের নোট আমি যে দিয়েছি ওখানেও কিন্তু নিয়মগুলো লেখা আছে। কেউ কিছু বলবে? আচ্ছা, এবারে হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ বললাম, তাহলে গ্রন্থপাঠ, এখানে বই পাঠ লেখা যেতে পারে। তাহলে এদেশে বই পাঠের বই পরীক্ষায় উত্তীর্ণ হবার উদ্দেশ্যেই পড়া হয়, কোনো মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে নয়। যে এখানে যেটা আছে নিছক আনন্দ লাভের উদ্দেশ্যে, মানে মানসিক আনন্দ, সেটার জন্য নয়। পুস্তককে যারা উদরপূর্তির উপায় হিসেবে গণ্য করে, অর্থাৎ তাদের কাছে সরস্বতীর হাঁসের ডিমের মতো পুস্তক, অর্থাৎ বইকে যারা আর্থিক উপার্জনের উপলক্ষ হিসাবে ব্যবহার করে, উপলক্ষ মানে হচ্ছে উদ্দেশ্য, এটা একটা বিশেষ্য পদ, উদ্দেশ্য, এর অর্থ হলো উদ্দেশ্য।
যারা বইকে আর্থিক উপার্জন, শুধুমাত্র বইকে দিয়ে আর্থিক উপার্জন করে, কোন রকম জ্ঞান লাভের জন্য নয়, কোনো অনাবিল আনন্দের কোনো তাদের কাছে মূল্য নেই, জ্ঞান লাভের জন্য নয়। এবার হচ্ছে জ্ঞান, এখানে তারপরে আমরা দেখছি যে প্রমথ চৌধুরীর যে মন্তব্যটা করা আছে, তাই প্রমথ চৌধুরীর মন্তব্য তো আমরা এখানে লিখতে পারবো না, তো এখানে আমরা কি করব, এখানে হচ্ছে তারপরে আমরা চলে আসবো যে জ্ঞান মানুষকে জীবনে পূর্ণতা এনে দেয়, অনাবিল ভাবালোকের জ্ঞানালোকের আলোর ঠিকানা দেয়। এ সমস্ত অকারণ বর্ণনা রয়েছে, এসব বর্ণনা আমরা দেব না, বর্ণনা বাদ থাকবে। এখানে দেব জ্ঞান মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়, অর্থাৎ জ্ঞানের মাধ্যমেই আমাদের জীবনে পূর্ণতা আসে। আর একটা হলো এই যে প্রকৃত মানুষ, অর্থাৎ পূর্ণতার প্রকৃত মানুষ, এই দুটো শব্দই এখানে ব্যবহার করে দিয়েছে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, সার্বিকভাবে মানুষকে কি করে, জ্ঞান সমৃদ্ধ করে, জ্ঞান আমাদেরকে সমৃদ্ধ করে কিভাবে, সার্বিকভাবে। এই যে প্রকৃত মানুষ করে তোলা আর পূর্ণতা দেওয়া, এই দুটো শব্দই এখানে ব্যবহার করে ফেলেছে টেক্সটে। তাহলে আমাদেরকে এর একটা কোনো বিকল্প শব্দ ব্যবহার করতে হবে, যেটা আবার এর সমার্থক শব্দ। প্রকৃত মানুষ, আর একটা কি বলেছে, প্রকৃত মানুষ বলেছে, আর একটা হলো যে ওই পূর্ণতা এনে দেওয়া আছে। এর বদলে আমরা কি ব্যবহার করতে পারবো, সার্বিক ভাবে সমৃদ্ধ করা, একটা মানুষকে সমৃদ্ধ করা। আচ্ছা, মানুষকে তার এই যে একঘেয়েমি জীবন, এই যে গতানুগতিক জীবনের কথা বলেছে, ক্লান্তিকর জীবন, এটা আমি আগেই বলেছি, এটাকে দুটো ভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে অবসাদ বা হতাশা থেকে মুক্তি, এটাও দেওয়া যেতে পারে, আবার একঘেয়েমি থেকে জীবন থেকে মুক্তি, এটাও দেওয়া যেতে পারে। তাহলে একঘেয়েমি, হতাশা বা অবসাদ, এই এতগুলো শব্দই কিন্তু এখানে দেওয়া যেতে পারে। একঘেয়েমি জীবন বা হতাশা থেকে, তখন আর জীবন হবে না, যদি হতাশার অবসাদ দাও তাহলে জীবন শব্দটা লিখতে হবে। হতাশা বা অবসাদ থেকে মুক্তি দিয়ে বই দেয় এক নতুন সুখ। কেন বলেছে বই কেন সুখ দেয়, এখানে আমরা দেখছি অমৃত লোকের সন্ধান। যদি কারোর ওয়ার্ড লিমিট ছোট হয়, দেখছো যে কম হচ্ছে, তাহলে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, এটাও দিতে পারো। এই যে আনন্দের বশে সিক্ত করে, এটা কি আমি বলেছি যে নতুন সুখ দেয়, এই আনন্দে সিক্ত করাটাই হচ্ছে সুখ দান করা। তাকে দেয় নবজীবনের ঠিকানা। নবজীবনের ঠিকানা কি, নবজীবনের ঠিকানা হচ্ছে পুনর্জন্ম। ঠিক আছে, পুনর্জন্মের স্বাদ। আমাকে নবজীবনের ঠিকানাটা তো লিখতে হবে, তো নবজীবনের ঠিকানা মানেই হচ্ছে পুনর্জন্মের স্বাদ, মানে পুনর্জন্ম দেওয়া, নতুন জীবন দেওয়া মানে পুনর্জন্ম দেওয়া। নবজীবন, নতুন জীবন, পুনর্জন্ম, এগুলো দেওয়া যায়। বোঝা গেল এবার কিভাবে লিখতে হবে, প্রেসির নিয়মগুলো কি। প্রীতম বোঝা গেছে, যারা পরীক্ষা দেবে, সৌরভ হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমি দুটো বিষয় বলি। প্রেসি কিন্তু দুই ধরনের হয়, ঠিক আছে, যে কোনো একটা ধরনই তোমাদের ক্ষেত্রে আসতে পারে। তোমাদের ক্ষেত্রে সাধারণত ফরমেটিভ বা যেটা আখ্যানধর্মী প্রেসি, সেটা মানে ঘটনাবহুল যে প্রেসিগুলো হয়, সেগুলো আসার সম্ভাবনাই হচ্ছে বেশি। ঠিক আছে, এটা তো ক্লার্কশিপের পরীক্ষা, এবারে এত পাস করিয়েছে, যদি মনে করে যে না এটা দেব না, আমার যতটুকু মনে পড়ছে গত বছর কিন্তু দেয়নি, রিফ্লেক্সিভই দিয়েছি। রিফ্লেক্সিভ মানে গত বছর বিজ্ঞাপনেরটা, ওটা পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন ছিল না, আগের দিন করিয়েছিলাম বিজ্ঞাপনেরটা। তার আগের দিনে যেটা, হ্যাঁ, মানে আগের দিন করিয়েছিলাম, ইয়েস, ওটা পিএসসি ক্লার্কশিপেরই প্রশ্ন ছিল, বিজ্ঞাপন। তো
তো এটা কিন্তু আগের বারের যেটা 2020-তে এসেছিল যে প্রশ্নটা। ওটা রিফ্লেক্সিভ প্রেসি, ঠিক আছে? তাই ঘটনাবহুল নাও দিতে পারে। তো প্রেসি দুই ধরনের হয়, একটা হলো ঘটনাধর্মী, যেটা আমি তোমাদেরকে নেক্সট দিনকে হোমওয়ার্ক দেব। ঘটনাধর্মীটা একদম ফ্ল্যাট কোয়েশ্চেন, যেগুলো যার মাধ্যমে একটা গল্প থাকে এবং গল্পটাকে তোমাদেরকে ছোট করে লিখতে হবে, মানে তার যে মূল বিষয়টা ভাবার সারাংশ সেটাকে লিখতে হবে। আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ, যে একটা তোমাদেরকে একটা ঘটনা দিয়ে দেবে কিন্তু তার ভিতরে একটা অন্য অর্থ লুকিয়ে আছে। এই যেমন একটু আগে করালাম জ্ঞানের ওটা, ঠিক আছে, যেটা আগের বছর এসেছিল বিজ্ঞাপনের ওটা, ওটা আমি শেয়ার করে দেবো। তো বিজ্ঞাপনের ওটা, তো এই বিষয়গুলো কিন্তু কি হচ্ছে না, এগুলো কিন্তু রিফ্লেক্সিভ, অর্থাৎ যার উপরে এক ধরনের অর্থ আছে, ভিতরে এক ধরনের অর্থ আছে। আমাকে খুঁজে ওই ভিতরের অর্থটাকে বের করে আনতে হবে, কোনো গল্প নয়, ঠিক আছে? তার মধ্যে তো ভিতরের অর্থটাকে খুঁজে আনতে হবে, যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রেসি বা ভাবার্থ, যেটাই বলি না কেন। তো এই দুই ধরনেরই আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। যেমন এই যে আমি দিয়েছি, যেটা মিসলেনিয়াস 2019-এ এসেছিল, এটা একটা ঘটনা বহু। এই যে যেখানে আমরা দেখতে পাচ্ছি এক বৃদ্ধ কৃষকের সম্পর্কে বলা হয়েছে, তার মৃত্যুকাল উপস্থিত, তার পুত্রদেরকে সে বলছে যে মানে তাদের জন্য সে কিছু রেখে দিয়ে গেছে, এবার তাদেরকে কি উপায়ে সেটা তারা বের করবে, সেটাই হচ্ছে বৃদ্ধের গল্প। কি খুঁড়লে, মানে তার যে চাষের জমি ছিল, শস্যক্ষেত্র, সেখানে খুঁড়লেই তারা নাকি গুপ্তধন পাবে। ব্যাস, পুত্ররা তো লোভী, তারা কি করলো, একেবারে পিতার মৃত্যুর পর সমস্ত শস্যক্ষেত্র খুঁড়ে 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 তারা খুঁড়ে ফেললো, তারা আর গুপ্তধন পেল না। তার ফলে কি হলো, মানে ছেলেরা একেবারেই পরিশ্রম করতো না, তার ফলে কি হতো, জমিতে ফসল ফলতো না। কিন্তু এই গুপ্তধনের কথা বলেছে বলে তারা মানে এতই বেশি জমিটাকে খুঁড়েছে, পরের বছর প্রচুর ফসল হয়েছে। তারা বুঝতে পারেনি আসলে বাবা সেই গুপ্তধনটাই তাদেরকে উপহার দিতে চেয়েছে, ঠিক আছে? এই হলো মূল গল্প। এটা তোমরা নেক্সট দিনকে প্রেসি করবে, ভাবার্থ করবে, এটা দিয়েছি আমি। কিন্তু আরেকটা আমি করাবো। কিন্তু রিফ্লেক্টিভটা কিন্তু, এই রিফ্লেক্সিভটা কিন্তু অত বেশি সহজ নয়। বলছে দেখো, ডাব্লিউবিসিএস এ 2023-এ একটা প্রশ্ন এসেছে, অনুবীক্ষণ নামে একটা যন্ত্র আছে, তাহাতে ছোট জিনিসকে বড় করিয়া দেখায় আর বড় জিনিসকে ছোট করিয়া দেখায়। দেখাইবার নিমিত্ত উপায় পদার্থবিদ্যা শাস্ত্রে নির্দিষ্ট থাকিলেও এখানে কি ভাষা ব্যবহার করা হয়েছে? সাধু ভাষা। উত্তর কিন্তু সাধু ভাষাতে হবে না, বি কেয়ারফুল। উত্তর কিন্তু চলিত ভাষায় হবে। উত্তর হবে চলিতে।